তুই কি করছিস? ফুল খাচ্ছি। খাবো না। ন্যাড়া ছাদের গপ্পতে এবার হতে চলেছে সরস্বতী পুজো। পুজোর আয়োজনে স্বয়ং সম্রাট নেপোলিয়ান। সব্যসাচী চৌধুরীর লেখা সম্রাট নেপোলিয়ানের পঞ্চম গল্প নেপোলিয়ানের সরস্বতী পুজো আজ শুনবেন ন্যাড়া ছাদের গপ্পতে। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি পৃথা। শুরু হচ্ছে সব্যসাচী চৌধুরীর লেখা সম্রাট নেপোলিয়ানের পঞ্চম গল্প নেপোলিয়ানের সরস্বতী পুজো। সব লেডি আছে, সব লেডি। সরস্বতী বানানটা বড্ড খটোমটো, কোনোবারই একবারে লিখে ফেলা যায় না। আমার বদ্ধমূল ধারণা যে বিদ্যার দেবী বলেই এরকম চচ্চড়ি মার্কা বানান। আসলে এ হলো ভক্তদের পরীক্ষা নেওয়ার একটা গূঢ় অভিসন্ধি। ঠিক এই কারণেই শিব ঠাকুরের ভক্তেরা সংখ্যায় বেশি বলে আমার মনে হয়। সোজা সাপটা বানান, কোনো ঝুট ঝামেলা নেই। তবে এখন যা দেখছি কেবল বানান নয়, সম্পূর্ণ সরস্বতী পুজোটাই একটা বেশ ভজঘট ব্যাপার। না হলে আমি আর টেপু কি আর এমনি এমনি ছাদের ওপরে গা ঢাকা দিয়ে লুকিয়ে আছি? আচ্ছা দাঁড়াও, প্রথম থেকেই শোনাই তবে। আমাদের পাড়াতে এক চিলতে মাঠে আমরা রোজ ক্রিকেট পেটাই আর নর্দমা থেকে বল তুলে লোকের বাড়ির দেওয়ালে মারি। সে মরুকে, খেলার গল্প না হয় তোমাদের অন্য একদিন শোনাবো। এই বছর ঠিক হয়েছিল যে আমরা সেখানে সরস্বতী পুজো করব। যেমন ভাবা তেমন কাজ। একটা গাবদা খাতার ওপর হুমড়ি খেয়ে বসে সব হিসেব নিকেশ কষে ফেলল। দেখা গেল চেয়ে চিনতে কুড়িয়ে বাড়িয়ে 847 টাকা উঠেছে। এর মধ্যে আমি নিজেই দিয়েছি 110 টাকা। বাবার কাছে হাত পেতে কিছু বকশিস পেয়েছি। দাদুর বেশ কিছু পাকা চুল তুলে দিয়ে চুল পিছু 25 পয়সা পাওয়া গেছে। আর আমার নিজের জমানো 30 টাকা। বাকি টাকাটা বিভিন্ন খেলার সাথীর বাড়ি থেকে চাঁদা তোলা হয়েছে। কিচ্ছু ছাড়িনি আমরা। এমনকি 12 বার বেল বাজিয়ে চাঁদা চাওয়ার পর পটাইয়ের কিপ্টে বাবা যখন 2 টাকার একটা কয়েন ছুঁড়ে মেরেছিলেন আমাদের জন্টি রোজের কায়দাতে, সেটাও ক্যাশ লুপে ধরে এনেছি। তারপর 1 সপ্তাহ ধরে ঝগড়াঝাটি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা গুহার মধ্যে পুজো করব। আসলে গত বছর দুর্গা পুজোতে কলকাতার একটা প্যান্ডেলে গুহা বানিয়েছিল। আমি সেটা মন দিয়ে বাবার সাথে গিয়ে দেখে এসেছি। তাই পাড়ার দোকান থেকে অনেক কটা ডিমের ট্রে জোগাড় করে ফেললাম। তারপর পাতলা বাখারির ওপরে পুরনো খবরের কাগজ চিপকে তারপর সেটা জল দিয়ে ভিজিয়ে শুকিয়ে শক্ত করে ফেললাম। পুজোর আগের দিন রাত 1টা অবধি কাগজের গুহার ওপরে খয়েরি রং করা হলো। কিছু প্লাস্টিকের টিকটিকি আর মাকড়সা সুতো দিয়ে গুহাতে ঝুলিয়ে দিলাম। কিন্তু গুহাটা দেখছি একটু পলকা হয়েছে। খুব জোরে হাওয়া দিলেই উড়ে চলে যাচ্ছে। গুহাকে আবার ধরে ফেরত আনতে হচ্ছে। তাই নিচের দিকে ইট আর দড়ি দিয়ে বেঁধে দিলাম শক্ত করে। যাই হোক, এসব হলো গতকাল রাতের ঘটনা। আজ সকালে স্নান সেরে চুল আঁচড়ে সেজে গুজে সবাই গুহা মণ্ডপে এসেছিল। গতকাল রাতে নীলুর বাবা সরস্বতী ঠাকুর কিনে এনেছেন। ঠাকুরকে অনেক গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আমি একটা গোলাপ ফুল দিতে চেয়েছিলাম বলে বৃদ্ধ হারু পুরোহিত আমাকে নিজের টিকি দুলিয়ে বকেছেন। আসলে সবাই তো গাঁদা ফুল আর কুচো ফুল দেবে, আমি ভেবেছিলাম একখানা গোলাপ দিলে মা যদি তুষ্ট হয়ে আমাকে অঙ্ক পরীক্ষায় ফুল মার্কস দিয়ে বসেন। কিন্তু হলো না, জায়গাটির মধ্যে স্যান্ড হয়ে গেল। মা সরস্বতী হাসি হাসি মুখে হারু পুরোহিতের সব মন্ত্র শুনেছেন। তারপর শুরু হলো অঞ্জলি দেওয়ার পালা। আমরা সবাই হাতে ফুল নিয়ে লাইন করে দাঁড়িয়ে গেলাম। হারু পুরোহিত পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ করছেন, আমরা চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র বলছি। কেবল ওই টেপুটার ভক্তি সব থেকে বেশি। সে চিৎকার করে পাড়া কাঁপিয়ে মন্ত্র পাঠ করছে, দয় দয় দেবী তলাতল তালে কুতদুপ তলিত মুক্তা হালে বিনা লন্দিত পুত্তত হত্তে ভগবতী বালতী দেবী নমস্তুতে। এইখানেই বোধহয় মা কুপিত হলেন। এমনিতেই ওই রাস্কেল টেম্পুটার কথা আমি ছাড়া কেউ বুঝতেই পারে না। স্বয়ং মা সরস্বতীও পারলেন না। হয়তো ভাবলেন যে ওনার মন্ত্র নিয়ে টেপু মশকরা করছে, আর তার ফল আমরা হাড়ে হাড়ে টের পেলাম ঘন্টা 2 পরে।
খেলার মাঠের পুজো শেষ হতেই সবাই প্রসাদ খেয়ে হলুদ পাঞ্জাবি পরে কুল চিবোতে চিবোতে যে যা স্কুলে চলে গেল পুজো দেখতে। আমি আর টেপু এক স্কুলেই পড়ি, অবশ্য আমি পড়ি ক্লাস 3-তে আর ও পড়ে 1-এ। আমাদের স্কুলে সরস্বতী পুজো হয় না, তাই আমাদের দুজনের ওপর দায়িত্ব পড়েছে পাড়ার গুহা মণ্ডপের পুজোর ওপরে নজর রাখার। বিকেল হতেই বাকিরা বলেছে যে চলে আসবো। ঘণ্টাখানেক চেয়ার পেতে মণ্ডপের সামনে আমরা দুজন বসে রইলাম। তারপর বেলা বাড়তেই রোদ বাড়তে লাগলো। অগত্যা বেলা 11টা নাগাদ সম্রাট নেপোলিয়ান বাড়ি গেলেন ছাতুর পরোটা খেতে। সেনাপতি টেপুর বাড়ি গুহার পাশে, কাজেই সে নিজের বাড়ি বারান্দাতে বসে গুহা পাহারা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আমি যখন বড়দের মতন কাপে করে চা খাচ্ছি, তখন বাড়ির বাইরে টেপুর চিৎকার শুনতে পেলাম। তারস্বরে সে বলছে, মাদার মাদার। আগেই বলেছি যে তার কথা পাড়াতে কেউ বুঝতে পারে না। লোকে ভাবছে যে টেপু হয়তো ইংরেজিতে মাকে মাদার বলে ডাকছে, কিন্তু আমি তো জানি ও মার্ডার বলছে। খুন, পাড়াতে খুন হয়েছে ভাবতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাড়াতাড়ি দোতলার বারান্দাতে বেরিয়ে দেখি টেপু খালি গায়ে হাফ প্যান্ট পরে পরনের লাল জামাটা খুলে মাথার ওপর বনবন করে ঘোরাচ্ছে। উত্তেজনায় চোখ মুখ লাল, শরীরের হাড়গুড্ডিগুলো লাফালাফি করছে, গলার শিরা ফুলিয়ে টেপু তখনও চিৎকার করছে, মাদার। এই যে মাথার ওপর লাল জামা ওড়ানোটা যে বিপদের সংকেত, সেটা সম্রাট নেপোলিয়ানই শিখিয়েছেন তার সেনাপতিকে। তাই হাতের কাছে দুটো পরোটা পেয়ে সেটাকে কাগজে মুড়িয়ে পকেটে ঢুকিয়ে সম্রাট সিঁড়ি দিয়ে উড়ে রাস্তায় নেমে গেলেন। বিপদের সময় খাবারকে উপেক্ষা করতে নেই। সেনাপতি হাঁপাতে হাঁপাতে বলল, একটা গলু মাতে খেয়ে ফেললো। আমি আশ্চর্য হয়ে বললাম, কি বললি? আসলে টেপু টিংটিঙে হলেও তার মা তো বেশ মোটা সোটা মানুষ, তাকে খেয়ে ফেলা কি চারটিখানি কথা? আর তাছাড়া গলু থুড়ি, মানে গরুরাও যে মানুষ খেকো হয় তা তো জানতাম না। টেপু নিজের হাঁটুতে হাত রেখে হাঁপাচ্ছিল, উঠে বলল, ওলে বাবা, মাতে মাতে, একটা গলু মা তলত্ব দিকে খেয়ে ফেলাতে। সে কি কথা? আমি সাথে সাথে ছুটলাম গুহার দিকে, পেছনে পেছনে ছুটল টেপু। দৃশ্য দেখে তো আমার মাথার চুল খাড়া হয়ে গেল। দেখি সে এক ভয়াবহ নৃশংস কাণ্ড। সকালে গুহার মধ্যে সরস্বতী পুজো করেছি ঠিকই, কিন্তু এখন সেখানে দেবী ছিন্নমস্তা হাতে বীণা নিয়ে হাঁসের ওপরে চেপে বসে আছেন। মা সরস্বতীর মুন্ডু নেই। প্যান্ডেল ফাঁকা পেয়ে পাড়ার গরু কালী এসেছিল গাঁদা ফুলের মালা খেতে। গাঁদার সাথে সে মায়ের মাথাটাও কামড়ে দিয়েছে। টেপুর বক্তব্য, ওর বারান্দাতে বসে থেকে একটু ঢুলুনি মতন এসেছিল, সেই ফাঁকে ব্যাটা কালী অ্যাটাক করেছে গুহাতে। টেপু টের পেয়ে তাকে তাড়িয়েছে ঠিকই, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। টেপুর ওপর খানিকক্ষণ বৃথা চোটপাট করার পরে আমরা দুজন তখন মায়ের কাটা মুন্ডু খুঁজছি। গুহার ভেতর এবং বাইরে তন্ন তন্ন করেও যখন খুঁজে পাওয়া গেল না, তখন বুঝলাম যে হত্যাকারী প্রমাণ লোপাট করে ফেলেছে। অগত্যা আমরা হত্যাকারীকেই খুঁজতে বেরোলাম। একেই বোধহয় গরু খোঁজা বলে। সারা পাড়া চষে ফেলেও কালীকে কোথাও খুঁজে পেলাম না। ব্যাটা নির্ঘাত বাজারে গেছে পচা আলু খেতে। এদিকে টেপু রাস্তায় গোবর দেখলেই ঝুঁকে পড়ে প্রায় নাক ঠেকিয়ে দেখছে যে তাতে মায়ের মাথা আছে কিনা। ওর বদ্ধমূল ধারণা জন্মেছে যে কালী পটি করলেই নাকি মাথাটা বেরিয়ে আসবে। এদিকে দুপুর গড়িয়ে গেছে, আর একটু পরেই সবাই চলে আসবে মণ্ডপে। পাড়ার কাকিমারা আসবে সবাই গান গাইতে। হাড়ু পুরোহিত আবার লাঠি হাতে করে আসবেন বিকেলের ভোগ নিবেদন করতে। তারা যে মায়ের স্কন্ধকাটা রূপকে খুব ভালোভাবে নেবে না তা আমি জানি, এবং সমস্ত দোষ এসে পড়বে এই আমার আর টেপুর ওপরে। এই সব ভাবতে ভাবতে আর পকেটের পরোটা দুটো চিবোতে চিবোতে আমরা পাশের পাড়ার তালপুকুরের কাছে পৌঁছে গেছিলাম। আসলে ওটা নামেই তালপুকুর। পুকুর কবেই হেজে গেছে, আর আশেপাশে কোনো তাল গাছও নেই। থাকার মধ্যে একটা বাঁধানো ঘাট আছে আর কয়েকটা আম গাছ আছে, তার নিচে সবাই ওই পুরনো ঠাকুর রেখে যায়। আমরা গরমের ছুটিতে মাঝে মধ্যে এখানে এসে ঢিল মেরে কাঁচা আম পাড়ি। উদাস মনে সেখান দিয়ে চলেই যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো কানের পাশে যেন একটা ফিসফিসানি শুনলাম। থমকে দাঁড়িয়ে গেলাম আমি। সম্রাট নেপোলিয়ান আমাকে কি যেন বলছেন। তার আদেশ তো আমি কখনো অমান্য করি না, তাহলে এবারেই বা কি করে করি? বিকেল হয়েছে,
দলে দলে ছেলেপুলে এবং তাদের বাড়ির লোকেরা আসছে আমাদের গুহা মণ্ডপে। আমি আর টেপু মণ্ডপের দুই পাশে সেপাইয়ের মতন দাঁড়িয়ে আছি। মণ্ডপের পেছনেই দাঁড়িয়ে আছে আমার অনুগত সাইকেল মারেঙ্গো। প্রথমবার যারা আমাদের প্রতিমা দর্শন করতে আসছেন তারা অবাক হয়ে যাচ্ছেন দেখে, কারণ গুহার ভেতরে মায়ের মুখে একটা কোভিডের মাস্ক লাগানো আছে। আমি আর টেপু হাত পা নেড়ে বোঝাচ্ছি যে এটাই হলো আমাদের পুজোর থিম। বাকিরা একটু গাইগুই করে আপত্তি করলেও একরকম মেনেই নিয়েছিল বিষয়টা। গোল মাধালো ওই হাড়ু পুরোহিত ভিড়ের মধ্যে দিয়ে লাঠি নিয়ে ঠুকঠুক করে এসে মায়ের মুখে মাস্ক দেখেই টিরিং করে তার টিকিটে খাড়া হয়ে গেল। খক করে বলে উঠলেন, কি অনার সৃষ্টিকাণ্ড, এ নিশ্চয়ই হতচ্ছাড়া নেপুর কাজ। একবার আমার রেপুটেশনটা দেখেছো? যা ওনার সৃষ্টি কাণ্ড হয় সবই নাকি আমার দোষ। এদিকে ততক্ষণে সবাইকে ডিঙিয়ে হাড়ু পুরোহিত গুহার ভেতরে হাত ঢুকিয়ে এক টান মেরে মায়ের মাস্কটা খুলে দিয়েছে। সাথে সাথে সামনের জনতা শব্দ করে আঁতকে উঠল, আর হাড়ু পুরোহিত প্রায় হুমড়ি খেয়ে পড়ে বোধহয় ভিড়িয়েই খেলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সম্রাট ছিটকে গিয়ে উঠেছেন মারেঙ্গোর উপরে। পেছনে বানর সেনার মতন সম্রাটের পেট খামচে ধরে ঝুলছে সেনাপতি টেপু। সম্রাট তখন পাছু তুলে আপ্রাণ প্যাডেল করছেন দিগন্তের উদ্দেশ্যে। আসলে তালপুকুরে ফেলে আসা দেবতাদের মধ্যে থেকে কার্তিক ঠাকুরের মুন্ডু খুলে এনে ফেভিকুইক দিয়ে সার্জারি করেছিলাম আমি আর টেপু। আমাদের হাতের সেই অপরূপ কাজ দেখে বৃদ্ধ হাড়ু পুরোহিত মণ্ডপে শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে বলেছেন, মারে কি রূপ রে মা তোর, কি রূপ, কি রূপ দেখলাম রে মা তোর, কি রূপ দেখলাম। তারপর বিড়বিড় করতে করতে উঠে তিনি বাড়ি চলে গেছেন। পাড়ার লোকজন এখন লাঠি হাতে আমাদেরকে খুঁজতে বেরিয়েছে। সম্রাট নেপোলিয়ান এবং সেনাপতি টেপু আমাদের বাড়ির ছাদে লুকিয়ে আছেন এবং মাঝে মাঝে ছাদের পাঁচিল দিয়ে নাক উঁচু করে বাইরেটা দেখে নিচ্ছেন। গুহামণ্ডপে কেবল মা সরস্বতী পেল্লায় একটা গোঁফ নিয়ে রাজহাঁসের ওপরে উঠে বসে আছেন। না, পরের বছর আর সরস্বতী পুজোটা করা যাবে না। এতক্ষণ আপনারা শুনছিলেন সব্যসাচী চৌধুরীর লেখা সম্রাট নেপোলিয়ানের পঞ্চম গল্প নেপোলিয়ানের সরস্বতী পুজো। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি পৃথা, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র মিশ্রণে সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ নতুন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।